সজলদা, কালকে আপনাদের সন্দেশখালি অভিযান এবং সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে সন্দেশখালি নিয়ে নাকি অনেক রকম ভুয়ো সন্দেশ ছড়ানো হচ্ছে, কি বলবেন? সন্দেশখালি নিয়ে অনেকে ভুয়ো সন্দেশও দিয়েছেন। ওনার বয়স তো প্রায় ৭০। আমার মায়ের থেকেও বেশি বয়স। ওনার কথা আক্রমণ করতে গেলে লজ্জা করে, কিন্তু এই কথাগুলো যখন বলেন তখন একজন মহিলা হিসেবেও নিজেকে লজ্জিত করেন যে উনি মহিলা, উনি বাংলার মুখ্যমন্ত্রী। ওর বউ কেন ওকে ছেড়ে দিয়ে চলে গেছিল? একা একা কেন ঘরে থাকতো? কোনো আত্মীয় স্বজন নেই কেন? কেউ নেই কেন চারিদিকে? যখন সব ইন্টারভিউ দিত তখন চাটাও নিয়ে আসতো, বাড়িতে একটা কাজের লোকও থাকতো না বোধহয়। আমি একবারের জন্য এই কথাটা বলবো না যে তোমার মেয়েকে তার বর ছেড়ে দিয়ে চলে গেল কেন, তাহলে তো আমি ওরই মতন হয়ে যাবো, তাই না? আমি তাই ওটা বলবো না। হ্যাঁ, ও নিজে ভাইপোর কোথায় কোথায় তেল মাখালো সেটা আগে ওই উত্তর দিক। মুখোশটা খুলে পড়েছে, মুখ এবং মুখোশ। আমরা প্রথম থেকে বলছিলাম, হাজার হাজার ছাত্রছাত্রীর চাকরি খেয়ে বড় নেতা হয়ে গিয়েছিলেন। প্রতিদিন মিটিং করে বক্তৃতা দিচ্ছে, টিভিতে গিয়ে ইন্টারভিউ করছে। অভিষেককে তো নাম করে করে রোজ গালাগালি দিত। তৃণমূল একটা মিছিল বার করেছিল, শ্যামবাজার টু রাজাবাজার। মিছিলের স্লোগান ছিল আমরা সবাই চোর, বুকে হোর্ডিং নিয়ে। ওই লাস্ট সত্যি কথা, তারপর আর জীবনে একটাও সত্যি কথা বলেনি। আপনি হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি খেয়েছেন, আর আপনার রায় জনগণ দেবে। তৈরি থাকুন, আপনি যেখানে দাঁড়াবেন আমি স্টুডেন্টদেরই নিয়ে যাব। তার কারণ স্টুডেন্টরাই লড়াই করবে যাদের চাকরি আপনারা খেয়েছেন। কে কাকে নিয়ে যাবে দেখা যাবে। আমরাও সন্দেশখালির মায়েদের নিয়ে যাব, ওর ভাইপো যেখানে দাঁড়াবে। আমরাও সন্দেশখালির ভাইপোদের দিয়ে সেখানে মার্চ করা, সন্দেশখালির দিদিদের দিয়ে, মায়েদের দিয়ে সেখানে মার্চ করাবো। আমাদের দর্শকরা আপনার যে ভিডিওগুলো দেখছেন সেখানে নিচে কমেন্ট বক্সে তারা কিন্তু আপনাকে লোকসভার প্রার্থী হিসেবে দেখতে চাইছেন। বলছেন যে সজলদা, আপনি এবারে কাউন্সিলর থেকে ছেড়ে এবার লোকসভায় প্রার্থী হিসেবে দাঁড়ান এবং উত্তর কলকাতার প্রার্থী হিসেবে সবাই আপনাকে দেখতে চাইছে, কিছু বলবেন তাদের জন্য? সজলদা, কালকে আপনাদের সন্দেশখালি অভিযান এবং সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে সন্দেশখালি নিয়ে নাকি অনেক রকম ভুয়ো সন্দেশ ছড়ানো হচ্ছে, কি বলবেন? সন্দেশখালি নিয়ে অনেকে ভুয়ো সন্দেশও দিয়েছেন। ওনার বয়স তো প্রায় ৭০। আমার মায়ের থেকেও বেশি বয়স। ওনার কথা আক্রমণ করতে গেলে লজ্জা করে, কিন্তু এই কথাগুলো যখন বলেন তখন একজন মহিলা হিসেবেও নিজেকে লজ্জিত করেন যে উনি মহিলা, উনি বাংলার মুখ্যমন্ত্রী। আচ্ছা, ভুয়ো খবর রটিয়েছি তো আমরা, বাহ, ভেরি গুড। কিন্তু ধর্ষণের মামলা তো পুলিশ দিয়েছে, আমরা দিইনি। ধর্ষণের মামলাটা দিয়েছে কে? ধর্ষণের মামলাটা তো পুলিশ দিয়েছে, আমি তো দিইনি। তাহলে আপনি আমাকে বুঝিয়ে বলুন তো দেখি যে ভুয়ো খবর কোনটা। ধর্ষণের মামলা পুলিশ অভিযুক্ত করেছে, আচ্ছা ঠিক আছে, শাহজাহানকে বাদ দিন, উত্তম শিবুকে যে মামলায় ধরেছে সেগুলো কি মামলা? ধর্ষণের মামলা তো। তাহলে কি করে বলছে মিথ্যা খবর? আচ্ছা, 100 কতজনের জমি তুমি ফেরত দিয়েছ? 100 কত জনের জমি তোমরা বলেছো আমরা ফেরত দিয়েছি, তার মানে জমি লুট হয়েছিল বলেই তো ফেরত দিয়েছ। নিজের ঘর থেকে তো দাওনি। টাকা ফেরত দিচ্ছ পার্টির নামে। মোদিজি তো বলেছে লুট কামাল লটানা পড়েগা, লটাচ্ছ। তো একজন মহিলা হয়ে নারী দিবসের প্রাক্কালে এই ধরনের নোংরা কথা, মিথ্যে কথা একজন মহিলার মতো দেখতে শুধু ওনার মুখ থেকেই শোনা যেতে পারে, আর কেউ এরম বলবে না। ওদের দলে কিছু আছে, ওদের দলে একজন আছেন, তিনি সারাদিন এত লিপস্টিক মেখে থাকেন, হ্যাঁ, যে রক্তপান করছেন কিনা মনে হয় মাঝে। তিনি বলেন মহিলারা গোডাউন থেকে, এই গোডাউন থেকে নিয়ে এসছে, এখনো প্রচুর, এই শোকেসের এখনো প্রচুর গোডাউনে আছে। লজ্জা করা উচিত। মহিলাদের বলছে গোডাউন, শোকেস, এসব কথা। মানে মহিলারা আজকে কমোডিটি, পণ্য ওদের চোখে, আর তারা করবে নারী দিবস। বলতে লজ্জা।
অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি নাকি শুভেন্দুর পায়ে ধরে বিজেপিতে ঢুকেছেন এবং তার নাকি স্ত্রী তাকে ছেড়ে দিয়ে চলে গেছেন, তার বাড়িতে কোনো কাজের লোক থাকে না, একটা অত্যন্ত ভয়ঙ্কর অসভ্য মানুষ। কি বলবেন? ও এখন শুভেন্দু অধিকারীর পায়ে ধরে ভারতীয় জনতা পার্টিতে গেছে, একদম শুভেন্দু অধিকারী পায়ে ড্রাইভ মেরে দিয়েছে। ও নিজের কেরিয়ার তৈরি করার জন্য শুভেন্দু অধিকারী পাটা ধরে নিয়েছে, তাই জন্য ও শুভেন্দু অধিকারীর মধ্যে ভগবান দেখতে পাচ্ছে, ওর মধ্যেই ও ভগবান দেখতে পাচ্ছে। আর শয়তান কি করে ভগবান দেখবে বলুন? শয়তানের চোখে যে ভগবান হয় সে তাহলে কি হতে পারে আপনারা নিজেরাই বুঝে নিন। ওর বউ কেন ওকে ছেড়ে দিয়ে চলে গেছিল? একা একা কেন ঘরে থাকতো? কোনো আত্মীয় স্বজন নেই কেন? কেউ নেই কেন চারিদিকে? যখন সব ইন্টারভিউ দিত তখন চাটাও নিয়ে আসতো, বাড়িতে একটা কাজের লোকও থাকতো না বোধহয়। দেখুন, প্রত্যেকটা কথার সমান এবং প্রকৃত প্রত্যুত্তর আছে, কিন্তু আমি এই কথাগুলো বলবো না। আমি একবারের জন্য এই কথাটা বলবো না যে তোমার মেয়েকে তার বর ছেড়ে দিয়ে চলে গেল কেন, তাহলে তো আমি ওরই মতন হয়ে যাব, তাই না? আমি তাই ওটা বলবো না। আমি শুধু বলবো, গত কয়েকদিন আগে ভাইপোর লোকেরা একটা মিছিল করেছিল যে মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। কথাটা বুঝতে পেরেছেন? যাকে ওর দলের নেতারাই মাতাল বলে, হ্যাঁ, ও নিজে ভাইপোর কোথায় কোথায় তেল মাখালো সেটা আগে ওই উত্তর দিক। সেখানে শুভেন্দু অধিকারীকে তেল মাখাতে হচ্ছে নাকি অভিজিৎ গাঙ্গুলিকে দিয়ে, আসলে ভয় পেয়ে গেছে, আসলে নার্ভাস হয়ে গেছে, তাই এরম ভুলভাল বকছে, যা খুশি তাই করছে। কিন্তু এগুলো রাজনীতির জন্য চরম অবমাননাকর, এর ফল মারাত্মক। মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন বিচারপতিকে তীব্র আক্রমণ করেছেন এবং বলছেন যে বিচারপতির চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টিতে জয়েন করার কথা ঘোষণা করেছেন। এদের দিকে তাকিয়ে মানুষ বিচার পাবে, মানুষের বিচার তিনি পাবেন। কি বলবেন এ বিষয়ে? বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে, রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই বলি। বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টিতে জয়েন করার কথা ঘোষণা করছেন। এদের দিকে তাকিয়ে মানুষ বিচার পাবেন বিচার। আচ্ছা, আমি একটা কথা বলি, বিচারকের চেয়ারে বসে উনি বিজেপি করেছেন, তাই তো বললেন? আমি ওইটুকু প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রথমে, মুখ্যমন্ত্রী নবান্নে বসে যে রাজনীতি করেন, নবান্নে বসে যে দলবদল করান, নবান্নে বসে যে ঝান্ডা তুলে দেন, নবান্নে বসে যে রাজনৈতিক মিটিংগুলো করেন, নবান্নে বসে যে রাজনৈতিক প্রেস কনফারেন্সগুলো করেন, আপনারা জান তার কি হবে? 1, 2, তিনি কোনোটাই বিচারকের চেয়ারে বসে করেননি। তিনি যতগুলো জাজমেন্ট দিয়েছিলেন প্রায় সবগুলোই সুপ্রিম কোর্ট অবধি গিয়েছে। 18-19টা জাজমেন্ট উনি বোধহয় দিয়েছিলেন, আমি যদি খুব ভুল না করি, 1টি বা 2টি ছাড়া তার উপরে যাবে বলে মনে হচ্ছে না। সব মামলা তো ওনার কাছেই ফিরে এসছে। আচ্ছা, আজকে তো ওনারা নেই, আজকে তো উনি নেই, দেখুন না এখনো কি হচ্ছে। হ্যাঁ, উনি থাপ্পড়গুলো মারতেন সশব্দে, উনি জাজমেন্টও দিতেন আর তার সঙ্গে তার মতামতও থাকতো। এটা দুটো একসাথে করতেন, যেটা অনেকে হয়তো করেন না, শুধু জাজমেন্টটা দেন। কিন্তু তার কোনো জাজমেন্ট কখনো ভুল বা মিথ্যে হয়ে যায় না, নাম্বার 1। নাম্বার 2, আচ্ছা, জাজেরা জজগিরি ছেড়ে হ্যাঁ এই জগতে কি প্রথমবার এসছেন? কেউ প্রথমবার এসছেন? আমার এখনই মনে পড়ছে দুজনের নাম। একজন হচ্ছে নূরে আলম চৌধুরী, সম্ভবত অস্থায়ী চিফ জাস্টিস ছিলেন। সেই অস্থায়ী চিফ জাস্টিসকে আফটার রিটায়ারমেন্ট তারা তুলে নিয়ে গিয়ে মন্ত্রী করে দিল। কোন কুলিং পিরিয়ড দেওয়া হয়েছিল? পদ্মা খাস্তগির,
সম্ভবত আমি যদি খুব ভুল না করে থাকি বেশ কিছুদিন আগেকার ঘটনা, উনিও বোধহয় প্রধান বিচারপতি বা অস্থায়ী প্রধান বিচারপতি কিছু একটা পদে ছিলেন হাইকোর্টের, তাকেও ওরম রেজিগনেশন করিয়ে নিয়ে এসে কাউন্সিলর করা হয়েছিল, বিরোধী দলনেতা করা হয়েছিল কলকাতা পুরসভা, পদ্মাকাস্তকে, দুটো নাম বললাম। অতএব এগুলো নাথিং নিউ। মুশকিল হয়ে গেছে এখন এরা এই যে অভিজিৎ গাঙ্গুলির যে ভগবান সমান ইমেজ, সেই ইমেজটা করে ড্যামেজ করার চেষ্টা করছে, ইমেজটা করে ড্যামেজ করতে নেমেছে, আর কিচ্ছু না। তাহলে বলছেন যে মুখ্যমন্ত্রী বা তৃণমূল দলটা এই ইমেজটাকেই আসলে ভয় পাচ্ছে? হ্যাঁ, 100%। আবার কিছু এতদিন তো মমতার ইমেজে ভোট হতো, এবারও মমতার ইমেজে ভোট হবে। এতদিন মমতার পজিটিভ ইমেজে ভোট হতো, এখন মমতার নেগেটিভ ইমেজে ভোট হবে। ভাইপো চিরকালই গরু চোর কয়লা চোর। হ্যাঁ, হাসছেন কেন? এটাই ঘটনা যে উনি চিরকালই রেজিস্টার্ড চোর হিসেবে প্রসিদ্ধ, কিন্তু একদিন মমতার গুড ইমেজে হতো, এখন মমতার ব্যাড ইমেজে ভোট হবে। একটা হচ্ছে প্রো মমতা হতো, এখন নো মমতা হবে, কিন্তু মমতা থাকবেন মানে ভোটের ময়দানে, আফটার ভোট থাকবেন। তাহলে সজলদা, এই যে আপনি গুড ইমেজ ব্যাড ইমেজের কথা বললেন, তাহলে সেক্ষেত্রে বিজেপির তরফ থেকে একটা খুব ভালো ইমেজ আসলো, শুধুমাত্র কথাটা বলা ভুল, এই এই জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নেওয়ার ফলে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে চেহারাটা দেখালেন এই সন্দেশখালির প্রেক্ষাপটে, সেখানে দাঁড়িয়ে এবার ভোট ব্যাংকে অনেক বড় তফাৎ হবে বলে মনে করছেন? 100%। আপনি বিশ্বাস করেন এরপর মায়েরা তৃণমূলকে ভোট দেবে? এরপর যদি মায়েরা তৃণমূলকে ভোট দেয়, সেই মায়েরা কি সত্যিকারের পূজিত হবেন আর ভারতবর্ষের মানুষের চোখে? আমরা 500,000 পাই, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনার নেই 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 এর সংসারে যে 1000 টাকা দেয়, সে যদি দুটো অপরাধও করে, হয়তো ওই মায়েরা যারা টাকাটা ক্যাশ হাতে পায়, কারণ শাহজাহানের জন্যও যারা রাস্তায় নেমেছিল তারা জানতো শাহজাহান অপরাধী, কিন্তু তবু তারা শাহজাহানের ওই মন থেকে নেমেছিল। সবাইকে কিন্তু অর্গানাইজ নামানো নয়, কিছু মানুষ মন থেকে নেমেছিল, কারণ শাহজাহান কিছু দানা চড়িয়ে দেয়, ওই দানাতে যাদের জীবন চলে তারা ওই দানাটাকেই চেনে। ঠিক সেরমভাবে এই নেই এর সংসারে একটা মানুষ যে 1000 টাকা দেয়, অনেক ক্ষেত্রে মানুষ সব ভুলে যায়। কিন্তু এটা দয়া করে ভুলবেন না, টাকা নেবেন কিন্তু এটা ভুলবেন না। আমরা বারবার বলছি ক্ষমতায় আমরা এলে এইটা লক্ষ্মী ভাণ্ডারটা 2000 টাকার বেশি হবে, লক্ষ্মী ভাণ্ডার 2000 টাকার বেশি হবে। ভারতবর্ষের যেখানে আমরা দিচ্ছি সেখানে আমরা এইভাবেই দিচ্ছি, কিন্তু মানুষের ইজ্জতের বিনিময় নয়। এটা হচ্ছে ইজ্জত নিচ্ছি টাকার দিচ্ছি, এটা তা হবে না। মুখ্যমন্ত্রী বলছেন যে মুখোশটা খুলে পড়ছে, আমি খুব খুশি। আমরা প্রথম থেকেই বলেছিলাম যে হাজার হাজার চাকরি খেয়ে নিয়ে নেতা হয়েছেন তিনি, এখন অভিষেককে রোজ রোজ গালাগালি করেছেন, এবারে মানুষ বুঝবে। মুখোশটা খুলে পড়েছে, মুখ এবং মুখোশ। আমরা প্রথম থেকে বলছিলাম হাজার হাজার ছাত্রছাত্রীর চাকরি খেয়ে বড় নেতা হয়ে গিয়েছিলেন, প্রতিদিন মিটিং করে বক্তৃতা দিচ্ছে, টিভিতে গিয়ে ইন্টারভিউ করছে। অভিষেককে তো নাম করে করে রোজ গালাগালি দিত। সব কথার কোনো উত্তর দেব না আমি, এগুলো কোর্টের ব্যাপার, উনি কোর্টে চলে যান না, উনি তো কোর্টে অ্যাপিল করছেন, না যে সমস্ত বাতিল করার জন্য জাজমেন্ট করুন না, দেখুন না কোর্টে কি হয়। হ্যাঁ, আর ওনার এই যে মিথ্যাচার, সকালবেলা উঠে বাসি মুখে উনি মিথ্যা কথা বলতে শুরু করেন, করতে করতে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে। উনি যদি একটা সত্যিও বলেন, কদিন আগে একটা সত্যি বলেছেন, হ্যাঁ কদিন আগে না, বেশ বছর খানেক আগে, লাস্ট আমার যেটা মনে পড়ছে,
যে আমরা সবাই চোর। তৃণমূল একটা মিছিল বার করেছিল, শ্যামবাজার টু রাজাবাজার, মিছিলের স্লোগান ছিল আমরা সবাই চোর, বুকে হোর্ডিং নিয়ে। ওই লাস্ট সত্যি কথা, তারপর আর জীবনে একটাও সত্যি কথা বলেনি। মুখ্যমন্ত্রী বলছেন যে হাজার হাজার ছেলে মেয়ের চাকরি খেয়েছেন, তো তৈরি থাকুন যে আপনি যেখান থেকে দাঁড়াবেন সেখানেই স্টুডেন্টদেরকে নিয়ে চলে যাব, কি বলবেন? আপনি হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি খেয়েছেন, আর আপনার রায় জনগণ দেবে। তৈরি থাকুন, আপনি যেখানে দাঁড়াবেন আমি স্টুডেন্টদেরই নিয়ে যাব, তার কারণ স্টুডেন্টরাই লড়াই করবে যাদের চাকরি আপনারা খেয়েছেন। কে কাকে নিয়ে যাবে দেখা যাবে। আমরাও সন্দেশখালীর মায়েদের নিয়ে যাব, ওর ভাইপো যেখানে দাঁড়াবে। আমরাও সন্দেশখালীর ভাইপোদের দিয়ে সেখানে মার্চ করাবো, সন্দেশখালীর দিদিদের দিয়ে, মায়েদের দিয়ে সেখানে মার্চ করাবো। যদিও ওরা ওখানকার তৃণমূলের নেতারা বলবে কাপড় সরাও দেখবো, মানে মুখের কাপড় সরাও, ঘোমটা সরাও দেখবো, কিন্তু মায়েরা ঠিক বিচার করে। সজলদা, শেখ শাহজাহানকে আমরা যখন সিআইডির হেফাজতে দেখেছিলাম তখন তার চেহারাই আলাদা ছিল, তার মানে সোয়াগই আলাদা ছিল। সেখানে দাঁড়িয়ে সিবিআই এর হেফাজতে আসার পরে বাঘ একেবারে বেড়াল হয়ে গেছে, এবং তার যে চেহারা দেখতে পাচ্ছি, শুনতে মানে যেটা খবর পাওয়া যাচ্ছে তিনি নাকি কেঁদেও ফেলেছেন। তাহলে এখন তিহারে যদি যান তাহলে কি পিঠে দেবেন না পিঠে খাবেন, কি মনে হয়? কাঁদবে না, ওর 14 পুরুষ কাঁদবে, 14 পুরুষ কাঁদবে। আপনি নিশ্চিন্ত থাকুন। বাঘের ছাল ছাড়িয়ে নেওয়া হয়েছে, এখন নেরিকুত্তার কালার বেরিয়ে এসছে। হ্যাঁ, তিহারে শুধু যাবে না, আমি বললাম ও 2 পায়ে ঢুকেছে, বাঘ তো, বাঘ হোক বা নেরিকুত্তা, ও 4 পায়ে বেরোবে। বাইরের সূর্যের আলো ও যে কবে দেখবে সেটার জন্য প্রতীক্ষা করুন। ওকে অলরেডি পার্টি ঝেড়ে ফেলা শুরু করে দিয়েছে। ইডির ওপর হামলা, মাথা ফাটিয়ে দেবো, আবার ভিডিও বার্তা। হ্যাঁ, শুভেন্দুবাবুকে বলেছিল না কাঁতির বুনো মোষ, সবার হবে। ভাইপো যেন না ভাবে যে সে বেঁচে গেছে। আমাদের দর্শকরা আপনার যে ভিডিওগুলো দেখছেন সেখানে নিচে কমেন্ট বক্সে তারা কিন্তু আপনাকে লোকসভার প্রার্থী হিসেবে দেখতে চাইছেন। বলছেন যে সজলদা আপনি এবারে কাউন্সিলর থেকে ছেড়ে এবার লোকসভায় প্রার্থী হিসেবে দাঁড়ান, এবং উত্তর কলকাতার প্রার্থী হিসেবে সবাই আপনাকে দেখতে চাইছে, কিছু বলবেন তাদের জন্য? তারা আমার শুভানুধ্যায়ী, তারা আমার প্রতি এতটা চিন্তাশীল, তাদের প্রতি আমি কৃতজ্ঞ, তাদের আমি প্রণাম জানাই। কিন্তু তাদের সঙ্গে সঙ্গে এটাও জানাই যে এগুলোর সিদ্ধান্ত পার্টি নেয়, আমরা পার্টির কর্মী, অনুগত কর্মী। পার্টি যা সিদ্ধান্ত নেবে, আমাকে যদি বলে প্রার্থী হতে হবে, আমাকে 4টে ডানা বেরোবে না। আমি মনে করব ওটাই আমার ভূমিকা। পার্টি যদি বলে যে না তুমি পোস্টার মারবে, আমি মনে করবো ওটাই আমার ভূমিকা, ওটাই আমার পার্টি আমার জন্য কাজ ন্যস্ত করেছে, আমি সেই কাজটা করবো, দ্যাটস অল।